নির্বাচনে আমার অবস্থাটা ছিল সব জায়গায় করুণ। আমাদের এজেন্টে ডক্টর আহমেদ কামাল জানিয়েছিলেন আমার নিজের ভোটটাও বাতিল হয়ে গিয়েছিল। কোথায় টিকচিহ্ন দিতে কোথায় দিয়ে ফেলেছি। নির্বাচনে হেরে একটু একটু জ্বালা করছিল। তার পরের দিন স্যারের বাড়িতে গেলাম। তিনি বোধহয় আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন, সেজন্য লম্বা চওড়া একটা গল্প ফেঁদে বসলেন। পাকিস্তান হওয়ার আগে সিনেট নির্বাচনে কিভাবে হিন্দু এবং মুসলমানের মধ্যে প্রতিযোগিতা হতো সে কথা জানালেন। নওয়াব বাড়ির খাজা শাহাবুদ্দিন নির্বাচনের পন্থীপিকের খুব ভালো করে বুঝতেন। সেই সময় মুসলিম রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটের খরচা ছিল হিন্দুদের তুলনায় খুবই সামান্য। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের কাছে হাজরি হয়ে ব্যালট পেপার সই করিয়ে নিয়ে আসতো। রাজাক স্যার জানালেন, তিনি একবার অনেক দূর পায়ে হেঁটে কুমিল্লা জেলার নবীনগর থানায় গিয়েছিলেন। নবীনগরে একজন সাব রেজিস্ট্রার থাকতেন। তার কাছ থেকে ব্যালট পেপারটা হাতে হাতে নিয়ে আসার জন্য স্যারকে পায়ে হেঁটে অতদূর যেতে হয়েছিল। দিল্লি থেকে প্রকাশিত ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া পত্রিকাটি সেই সময়ে খুব সম্ভবত প্রখ্যাত খিস লেখক সুখবন্ত সিং সম্পাদনা করতেন। ওই পত্রিকাটির একটি সংখ্যায় রাজাক স্যারের উপর প্রধান রচনাটি প্রকাশিত হয়েছিল। বর্তমানে মার্কিন প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ডক্টর রওনক জাহান এর ওপর অপর একটি রচনা ইলাস্ট্রেটেড উইকলিতে প্রকাশিত হয়েছিল। পাশাপাশি রাজ্জাক স্যার এবং ডক্টর রওনক জাহানের ছবি প্রকাশিত হয়েছিল। রাজ্জাক স্যারের উপর লিখিত রচনাটিতে তার সম্পর্কে যে সকল কথা লিখিত হয়েছিল তার সবকিছু অক্ষরে অক্ষরে আমি মনে করতে পারবো না। ইলাস্ট্রেটেড উইকলির প্রতিবেদন তাকে গ্রিক দার্শনিকের ডায়োজেনিসের সঙ্গে তুলনা করেছিলেন। এটা নতুন কথা নয়। এখানে অনেকেই তাকে ডায়োজেনেসিস বলে ডাকতেন। ওই পত্রিকায় তাকে 6 দফার মূল প্রণেতা বলে উল্লেখ করা হয়েছিল। ডক্টর রওনক জাহান পাকিস্তান ফেলিউর অব ন্যাশনাল ইন্টিগ্রেশন গ্রন্থটিতে দু অঞ্চলের বৈষম্যের তুলনা করে দেখিয়েছিলেন পাকিস্তানের অখণ্ডতা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তার কিছুদিন পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাজ্জাক স্যারকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করে। এই ডিলিট ডিগ্রি প্রাপ্তির ঘটনাটিকে উপলক্ষ করে আমি স্যারকে একটা সিল্কের পাঞ্জাবি, পাজামা, একটা ভালো ফাউন্টেন পেন এবং খুব দামি কিছু লেখার কাগজ উপহার দিয়েছিলাম। আমি অনুরোধ করেছিলাম স্যার যেন আমার উপহার দেয়া কলম এবং কাগজে তার আত্মজীবনীটা লেখা শুরু করেন। আত্মজীবনী লেখার কথা যখন উঠল, স্যার হাসতে হাসতে একটা ঘটনার উল্লেখ করলেন। আমি একবার মিস্টার একে ফজলুল হকরে যাইয়া কইলাম, আমি আপনার জীবনীটা লেখবার চাই। আপনি যদি দয়া কইরা পারমিশনটা দেন, কাজ শুরু করবার পারি। হক সাহেব তখন ইস্ট পাকিস্তানের গভর্নর। আমার প্রস্তাব শুইনা খেকাইয়া উঠে কইলেন, আমার জীবনী লিখতে চাও? নিশ্চয়ই তোমার একটা মতলব আছে। আমি কইলাম, মতলব তো অবশ্যই একটা আছে। হক সাহেব কইলেন, আগে হেইডা কও। আমি কইলাম, আপনি যখন গাঁও গ্রামে যান, মানুষের লগে এমন ব্যবহার করেন, তারা মনে করে জনম ভইরা আপনি গাঁও গ্রামে কাটায়া তাকে সুখ দুঃখ করে লইতাছেন। তারপরে গাঁও গ্রাম থেকে ঢাকা শহরে আইসা আহসান মঞ্জিলের ছাদে উঠা নবাব হাবিবুল্লাহর লগে যখন ঘুরডি উড়ান, লোকজন দেখা আপনারে নবাব বাড়ির ফজরন্দ মনে করেন। তারপরে আবার যখন কলিকাতায় যাইয়া শ্যামাপ্রসাদের লগে গলা মিলাইয়া শ্যামাপ্রসাদরে ভাই বলে ডাক দেন, কলকাতার মানুষ চিন্তা করে আপনি শ্যামাপ্রসাদের আরেকটা ভাই। বাংলার বাইরে লখনৌ কিংবা এলাহাবাদে গিয়ে মুসলিম নাইট নবাবগো লগে যখন বয়েন, দেখলে মনে হইব আপনি তাগো একজন। এই এতগুলো ভূমিকায় আপনি এত সুন্দর সাকসেসফুল অভিনয় করতে পারেন, এটা তো একটা মস্ত ক্ষমতা। এই ক্ষমতা স্যার অলিভার লরেন্সেরও নাই। তাই অভিনয় ক্ষমতার একটা ইনকোয়ারি আমি করবার চাই।
আর নইলে আপনার আসল গুণপনা কোথায় হেডা তো আমাকেও জানা অজানা নাই। হক সাহেব হুঙ্কার ছাড়া জাগাইতে লাগলো, তুমি আমার সম্পর্কে কি জানো? আমি কইলাম, আপনি সুন্দর সুন্দর বিশ্বাসযোগ্য মিছা কথা কইবার পারেন। আমার জবাব শুনে হক সাহেব হ হ করে হাইসে উঠলেন। হক সাহেব সম্পর্কে কথাবার্তা আর বেশিদূর অগ্রসর হতে পারল না। মিসেস হামিদা হোসেন এসে গেছেন। মিসেস হোসেন শেখ সাহেবের ক্যাবিনেটের জাদরেল মন্ত্রী ব্যারিস্টার কামাল হোসেন এর বেগম। এই ভদ্রমহিলা রাজ্জাক স্যারের বিশেষ স্নেহের পাত্রী। তিনি ছাত্রী থাকাকালীন বিলেতের অক্সফোর্ড না কেমব্রিজ একে ফজলুল হকের ওপর গবেষণা করেছিলেন। ফজলুল হক সম্পাদিত তথ্যাদি জানার জন্য ঢাকায় রাজ্জাক সাহেবের কাছে এসেছিলেন। রাজ্জাক সাহেবের বাড়িতেই হামিদার সঙ্গে ডক্টর কামালের পরিচয়ের পরে প্রেম, তারপর বিয়ে। রাজ্জাক সাহেবের পছন্দের মানুষ আছেন, তার মধ্যে ডক্টর কামাল সাহেব বিশিষ্ট একজন। ডক্টর কামাল হোসেন, বদরুদ্দিন ওমর, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর রওনক জাহান, সর্দার ফজলুল করিম, ডক্টর সালাহউদ্দিন আহমেদ, ডক্টর মোশাররফ হোসেন, ডক্টর মমতাজুর রহমান তরফদার, এরা তার পছন্দের মানুষ। এছাড়া নিশ্চয় অনেকে আছেন, কিন্তু আমি তাদের নাম জানি না। ডক্টর আনিসুজ্জামানের প্রতি তার এক বিশেষ ধরনের স্নেহ রয়েছে। সর্দার ফজলুল করিমকে তিনি প্রায় সময়ে স্মরণ করতেন। সমুদ্রের জোয়ার ভাটার মতো তার সম্পর্কেরাও ওঠানামা আছে। একসময় ইংরেজ বিভাগের শিক্ষক মরহুম সাজ্জাদ হোসেনের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক ছিল। নানা সামাজিক রাজনৈতিক প্রশ্নে তাদের মধ্যে মতান্তর ঘটে যায়। তার পছন্দ অপছন্দের বোধটি এত প্রবল যে মতান্তর ঘটলেই বেশিরভাগ ক্ষেত্রে মনান্তর ঘটে যায়। কবি সৈয়দ আলী আহসানের সঙ্গে সম্পর্কটা সেই 1990-91 পর্যন্ত আমি বেশ হৃদ্যতাপূর্ণ লক্ষ্য করেছি। আরেকজন মানুষকে তিনি প্রগাঢ় শ্রদ্ধা করতেন। সেই ভদ্রলোকটি ছিলেন মরহুম ডক্টর খন্দকার মোকাররম হোসেন। খন্দকার সাহেবের মৃত্যুর পরেও তার পরিবারের দেখাশোনা করতে দেখেছি। মোকাররম সাহেব ছেলের সঙ্গে নিজের ভ্রাতুষ্পুত্রী দীপ্তির বিয়ে দিয়েছিলেন। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির প্রাক্তন ডিরেক্টর এবং জয়ী সরকারের প্রাক্তন মন্ত্রী জনাব আজিজুল হককে ভীষণ পছন্দ করতেন। আমার কাছে প্রায় বলতেন তার যোগ্যতা বিশ্বমানের। রাজ্জাক স্যার একটা কথা প্রায় বলতেন, আমরা শিক্ষকেরা প্রতি বছরই বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু প্রতিটা নতুন বছরে আমাদের কাছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এসে হাজির হয়। এই তরুণদের চাহিদা, চাওয়া পাওয়ার খবর আমাদের মতো চরমের বৃদ্ধদের জানার কথা নয়। এটাই হলো শিক্ষক জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি। তারপরেও রাজ্জাক সাহেবের চরিত্রের মধ্যে এমন একটা আকর্ষণীয় শক্তি ছিল, বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগের দীপ্তিমান ছাত্রদের তিনি চুম্বকের মতো আকর্ষণ করতেন। কারো মধ্যে সামান্যতম গুণের প্রকাশ দেখলেও তিনি সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করতেন। একবার আমি বিশ্ববিদ্যালয়ে লেকচারের চাকরির দরখাস্ত করেছিলাম। আমার ধারণা তিনি আমাকে স্নেহ করতেন, কিন্তু আমার জন্য সুপারিশ না করে মাদ্রাসা থেকে আগত এক ভদ্রলোকের জন্য সুপারিশ করেছিলেন এবং তার চাকরিটি হয়েছিল। ভদ্রলোক আরব দার্শনিক আল মাওয়ার্দির একটি লেখা আরবি থেকে বাংলায় অনুবাদ করে দেখিয়েছিলেন। রাজ্জাক স্যার প্রায় আফসোস করতেন, আরবি, ফার্সি এবং সংস্কৃত পালি জানা লোকের সংখ্যা আশ্চর্যজনকভাবে দুর্লভ হয়ে উঠছে। এই ভাষাগুলোর অভাবে অরিজিনাল সোর্স ব্যবহার করার ক্ষমতা কারও জন্মাবে না। সেকেন্ড হ্যান্ড সোর্স পর্যালোচনা করে যেসব গবেষণা কর্ম করা হচ্ছে সেগুলোর মধ্যে বিস্তর অপূর্ণতা থেকে যাচ্ছে। রাজ্জাক স্যার ব্যক্তিগতভাবে অঙ্কের শিক্ষক রমজান আলী সরকারকে পছন্দ
করতেন এমন মনে হয়নি, কিন্তু তিনি তার খুব প্রশংসা করতেন। সর্দারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র যিনি অক্সফোর্ডে র্যাংলার হতে পেরেছিলেন। রাজ্জাক স্যার মনে করতেন সর্দার যদি তার সাধনার প্রতি যত্নবান হতেন, পৃথিবীর শ্রেষ্ঠ অঙ্কবিদদের একজন হতে পারতেন। সলিমুল্লাহ খানের বয়স আমার চাইতে অন্তত 15 বছর কম, কিন্তু রাজ্জাক সাহেবকে নির্জলা বকাঝকা করে আস্ত একটা বই লিখে ফেলেছিলেন। বইটি পড়ে শুধু আমি নই, রাজ্জাক স্যারের ঘনিষ্ঠদের অনেকে অসন্তুষ্ট হয়েছিলেন। সলিমুল্লাহ খান পুস্তক রচনা করে বসে থাকেনি, এক কপি নিজের হাতে লিখে বাড়িতে গিয়ে উপহার দিয়ে এসেছিলেন। সাহস করে স্যারের প্রতিক্রিয়া জানার চেষ্টা করিনি। একবার সলিমুল্লাহর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটা বৃত্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিল। দুজন নির্ভরযোগ্য ব্যক্তির সার্টিফিকেট খুবই প্রয়োজন, তার মধ্যে একজন প্রফেসর রাজ্জাক, অন্যজন ডক্টর কামাল হোসেন। সলিমুল্লাহ আমাকে বরাবর অনুরোধ করতে লাগলো আমি যেন তাকে স্যারের কাছে নিয়ে যাই। স্যারকে তো তাকে প্রশংসাপত্র দিতে হবে, কিন্তু অধিকন্তু ডক্টর কামালের প্রশংসাপত্র সংগ্রহ করে দিতে হবে। আমি বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সলিমুল্লাহ নাছোড়বান্দা। অগত্যা একদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাবে স্যারকে গিয়ে বললাম, কাল সকালে আপনার এখানে নাস্তা করতে যাব। স্যার বললেন, ঠিক আছে আয়েন। একথা বলে স্যার দাবা খেলায় মন দিলেন। আমি আবার স্যারের দৃষ্টি আকর্ষণ করে বললাম, স্যার সলিমুল্লাহ খানও আমার সঙ্গে আসার বায়না ধরেছে। স্যার বললেন, ঠিক আছে লইয়া আয়েন। স্যার তখন একা থাকতেন, পরিবারের অন্য সদস্যরা গুলশানের বাড়িতে চলে গেছেন। সলিমুল্লাহ খানের সঙ্গে যথারীতি কথাবার্তা বললেন, কোন বিষয়ের উপর গবেষণা করতে চাই এ নিয়েও আলাপ করলেন। চলে আসার সময় সলিমুল্লাহকে বললেন, ঠিক আছে 2 দিন বাদে আয়েন, কাল আমি কামাল হোসেনের কাছে যামুনে। সেবার সলিমুল্লাহর কেমব্রিজ যাওয়া হয়নি, কিন্তু রাজ্জাক স্যার নিজে প্রশংসাপত্র লিখে দিয়েছিলেন। ডক্টর কামাল হোসেনের কাছ থেকে প্রশংসাপত্র সংগ্রহ করে এনে দিয়েছিলেন। কিছুদিন পর আমি স্যারের কাছ থেকে জানতে চেয়েছিলাম সলিমুল্লাহর বইটি তিনি পড়েছেন কিনা। স্যার বলেন, হ্যাঁ পড়েছি। তাতে কি হয়েছে, ছেলেটা আর তো ট্যালেন্ট আছে, কি লিখছে না লিখছে হেডা মনে কইরা কি লাভ, হের তো কিছু করার ক্ষমতা আছে। হামিদাও আমারে একই কথা কইল। আমি যখন কামালরে কইলাম 2 লাইন লেখা দাও, হামিদা কয়, হে ছেলেটা না আপনার উপর বই লিখছে, হেরে আমি ঘরে ঢুকবার দিব না। আমি বললাম, হেরা কি একটা কথা হইলো, একটা প্রমিসিং ছেলে, এমন কয়জন পাওয়া যায়, দাও 2টা কলম লেখা। সলিমুল্লাহ খান যখন আমেরিকা গেল, প্লেন ভাড়ার টাকা এক অংশ রাজ্জাক স্যার দিয়েছিলেন। এখন সলিমুল্লাহ খবরাখবর জানতে চান। রাজ্জাক সাহেবকে একেবারে বৈষ্ণব মনে করাও ঠিক হবে না। কারো ওপর যদি তার মন উঠে যায়, ফেরানো প্রায় একরকম অসম্ভব। আমি কোনো কারণে গত 20-25 বছর ধরে রাজ্জাক স্যারের স্নেহ পেয়ে আসছি। সেটা আমার নিজের কাছে একটা বিস্ময়ের ব্যাপার মনে হয়। আমি রাজ্জাক স্যারের কোনো কথা শুনিনি, তিনি যা বলেছেন উল্টো কাজ করেছি। পরিচিত হওয়ার কয়েকদিন পর থেকেই তার সামনে সিগারেট খেতে আরম্ভ করেছি। আমি সেই সময়ে বাঁশি বাজাতে চেষ্টা করেছিলাম, এমন কিছু বাজাতে শিখিনি, তবুও শুধু তাকে নয়, তার পরিবারের প্রায় সবাইকে আমার সে বর্বর বাজনা শুনতে বাধ্য করেছি। আমি একসময় কাঠ, কয়লা, আলকাতরা, বাটা হলুদ, ফুলের রং হাতের কাছে যা পাই তা দিয়ে ছবি আঁকতে শুরু করেছিলাম। যেহেতু আমার অর্থ সংকট যাচ্ছিল, সেজন্য এক ছবি 3-3 বার কিনতে তাকে রাজি করিয়েছি। মহাকবি গোতার ফাউস্ট যখন অনুবাদ করেছিলাম, দিনে রাতে তাকে কত বিরক্ত করেছি। যখনই টাকার অভাব পড়েছে, হুকুম করেছি, অত টাকা অমুক দিন আমার চাই। ওনার হাতে টাকা আছে কিনা সে খবর নেয়ার প্রয়োজনও বোধ করিনি।
সেই পেছনের দিনগুলোর কথা যখন ভাবি আমি অবাক হয়ে যাই। রাজ্জাক স্যার আমাকে এতটা প্রশ্রয় দিয়েছিলেন কেমন করে? সে সময়ে আমেরিকান পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার বাংলাদেশে এসেছিলেন। এই ইহুদি বংশোদ্ভূত কুশাগ্র বুদ্ধিসম্পন্ন ব্যক্তিটি ছিলেন বাংলাদেশের পয়লা নম্বরের শত্রু। তিনি নিক্সন প্রশাসনকে প্রভাবিত করে মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে বাঙালি জনগণের বিপক্ষে টেনে নিয়ে গিয়েছিলেন। এই কিসিঞ্জার সাহেবই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে চিহ্নিত করেছিলেন। তখনও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি। তথাপি বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে রাজকীয় সংবর্ধনার আয়োজন করে কিসিঞ্জারকে বরণ করতে হচ্ছিল। এই মার্কিন কূটনীতি বিশারদের নেক নজর পড়ার জন্য মন্ত্রিসভা থেকে সোভিয়েত ঘেঁষা সহকর্মীদের বাদ দিতে হলো। মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদও রেহাই পেলেন না। কিসিঞ্জারের সম্মানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। হোটেল শেরাটনের নাম ছিল তখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল। নিমন্ত্রিত অতিথির তালিকায় রাজ্জাক স্যারের নামও ছিল। এখন ঠিক মনে আসছে না অনুষ্ঠানটি তখন ছিল সকালবেলা না বিকালবেলা। সেদিন স্যারের বাড়িতে আমি ছিলাম, ডক্টর রওনক জাহানও ছিলেন। আমার মনে নেই ডক্টর রওনক জাহান স্যারকে কিসিঞ্জারের অনুষ্ঠানে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিলেন কিনা। হুঁকোর নলটি রেখে খদ্দরের চাদরটি কাঁধের উপর ঝুলিয়ে বললেন, একটু ঘুরে আহি। ডক্টর রওনক জাহান বললেন, ও মা, এ বেশে আপনি কোথায় চললেন? স্যার বললেন, ওই যে লোকে কয় কিসিঞ্জার সাব আইসেন, একটু মোলাকাত কইরা আহি। ডক্টর রওনক জাহান বললেন, এই কাপড়ে আপনি সেখানে যাবেন? রাজ্জাক স্যার ধরা পড়ে যাওয়া অপরাধী বালকের মতো মুখ নিচু করে বলেন, আমার আর কোনো কাপড় চোপড় নাইকা। আমি বললাম, সেদিন তো স্যার আপনাকে একটা সিল্কের সুন্দর পাঞ্জাবি দিলাম, কোথায় রাখছেন? স্যার বললেন, দিছিলেন তো ঠিকই, তখন কই রাখছি মনে পড়ে না। আমরা সকলে মিলে ঘরের আনাচে কানাচে খুঁজতে লাগলাম। একসময় পাঞ্জাবির সন্ধান পাওয়া গেল। তিনি মুড়ি টিনের মধ্যে সুখনিদ্রা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর ডিক উইলসন সাহেবের খেলা বৃহৎ কলেবরের গ্রন্থ এশিয়া অ্যাওয়েকনেস প্রকাশিত হল। উইলসন সাহেব তার গ্রন্থের উৎসর্গের বাক্যটা এভাবে লিখেছেন, টু আব্দুর রাজ্জাক অব ঢাকা, হু ব্রড ইস্ট ইন মাই মাইন্ড। আজিজুল হক মন্তব্য করলেন, ডিক উইলসন সাহেবের গ্রন্থটি মানের দিক দিয়া গুনার মির্ডালের এশিয়ান ড্রামার কাছাকাছি। এশিয়ান ড্রামার জন্য গুনার মির্ডালকে পরে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তখনও আমি এশিয়ান ড্রামা পড়িনি। কিছুদিনের মধ্যে এশিয়ান ড্রামা এবং এশিয়া অ্যাওয়েকনেস দুটো বই পাশাপাশি পড়ার সুযোগ হলো। ডিক উইলসনের উৎসর্গ বাক্যটি পাঠ করেই আমার দৃষ্টি থেকে একটা পর্দা সরে গেল। ডিক উইলসনের মতো একজন বিশ্বনন্দিত স্কলারকে যিনি প্রভাবিত করতে পারেন, তার মেধা এবং মনীষা কতদূর প্রসারিত হতে পারে ধারণা করার ক্ষমতাও তার চারপাশে যে সমস্ত মানুষ ঘুরে বেড়ান, যারা তার চাটুকারিতা করেন কিংবা নিন্দা করেন, তাদের নেই। তারপর থেকে রাজ্জাক স্যারকে আমি পাট খেতে মাথা উঁচু করে দাঁড়ানো বটবৃক্ষের মতো দেখে আসছি। তার সামনে গেলে সবসময় আমার মনে হতো আমি বিশাল কিছু, গভীর কিছুর সন্নিধানে উপনীত হয়েছি। রাজ্জাক স্যারের সঙ্গে একটা বিষয়ে শিল্পী জয়নুল আবেদিন সাহেবের চমৎকার মিল লক্ষ্য করেছি। আবেদিন সাহেব প্রকৃত কাজের মানুষদের চিনতে পারতেন। রায়ের বাজারের মৃৎশিল্পীদের পল্লী থেকে আবেদিন সাহেব মরণচাঁদকে আবিষ্কার করেছিলেন। মরণচাঁদের দক্ষতা এবং সততায় মুগ্ধ হয়ে তাকে আর্ট কলেজে একটা চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন।
উত্তরকালে মরনা চাঁদের একজন ভাস্কর হিসেবে আত্মপ্রকাশ ঘটে। ঋজুতা এবং চারিত্রিক স্বচ্ছতার দিকটি বিচার করে আর্ট কলেজের শিক্ষক হিসেবে মুস্তফাকে নিয়োগ করেছিলেন। আবেদিন সাহেবের পছন্দের মানুষ দুটি রাজ্জাক সাহেবেরও বিশেষ প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন, আর মুস্তফা রাজ্জাক স্যারের অনুগৃহীতদের মধ্যে একজন হয়ে গিয়েছিলেন।